নমস্কার, আমি ডক্টর আনন্দিতা দা, কলকাতা রিজিওনাল সেন্টারের তরফ থেকে সকল ছাত্রছাত্রীবৃন্দকে স্বাগত জানাই। আমি BEVAE 181 কোর্সের ব্লক 4 তার ইউনিট 12টা আজকে আমি পড়াবো। আমার লাস্ট ক্লাসেতে আমি যখন ব্লক 3টা পড়িয়েছিলাম তার আন্ডারে যে ইউনিটগুলো রয়েছে তার মধ্যে যেটা গ্লোবাল এনভায়রনমেন্টাল কনসার্ন যে টপিকটা ছিল সেটা পড়াতে গিয়ে আমি বলেছিলাম দ্যাট যে এনভায়রনমেন্টাল যে প্যারামিটার্স গুলো রয়েছে সেগুলোকে কিভাবে থ্রু অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস সেগুলো কিভাবে দূষিত হয়। আজকে যেটা পড়াবো যে এই যে এনভায়রনমেন্টাল যে কম্পোনেন্টস গুলো আমাদের রয়েছে যেগুলো ভেরি ভেরি ভাইটাল ফর আওয়ার সার্ভাইভাল ফর আওয়ার এক্সিস্টেন্স, সেগুলো মানুষের ক্রিয়াকলাপের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে, কিভাবে সেগুলো ডিগ্রেডেড হচ্ছে, কিভাবে তার যে কোয়ালিটি গুলো রয়েছে সেগুলো কিভাবে নষ্ট হচ্ছে এবং সেই নষ্ট হওয়াটাকে বা সেই ডিগ্রেডেশনটাকে সেটাকে আটকানোর জন্য কিছু কিছু ল, কিছু অ্যাক্ট আমাদের দেশে রয়েছে। শুধু আমাদের দেশে বলে নয়, এটা কিন্তু বিশ্বের যত দেশ রয়েছে প্রত্যেকটি দেশেই কিন্তু এরকম কিছু ল রয়েছে, কিছু অ্যাক্ট রয়েছে, কিছু লেজিসলেটিভ মেজার্স রয়েছে, যার ফলে এনভায়রনমেন্টাল যে কোয়ালিটিটা রয়েছে, এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস এর যে কোয়ালিটিটা রয়েছে সেগুলো যাতে ডিগ্রেডেড না হয়, তার কোয়ালিটি যাতে খারাপ না হয়, সেটা যাতে মেনটেন করা যায় ওভারঅল ফর দি এক্সিস্টেন্স অফ দি বায়োটিক ওয়ার্ল্ড। পুরো যে আমাদের জীব জগৎ রয়েছে সেইটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, বাঁচাতে পারি, সেটার জন্য কিন্তু এই ল এবং অ্যাক্ট বা লেজিসলেটিভ মেজার্স গুলো, পলিসিস গুলো, প্রোগ্রামস গুলো, এগুলো কিন্তু ভীষণ ভাইটাল। যদি আমাদের নিজেদের দেশ ভারতবর্ষের দিকে আমরা দেখি, তো আমরা দেখবো যে ভারতে কিন্তু যে জনসংখ্যা বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হয়েছে এবং ভারতে যেমন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তার সাথে কি খাদ্যের উপর তার যে প্রেশারটা, যে চাপটা সেটাও অনেকটা বেড়ে গেছে। কাজেই খাদ্যের সেই খাদ্য শস্য উৎপাদনের উপর চাপ সেটা বেড়েছে, দূষণের মাত্রা বেড়েছে মানুষের ক্রিয়াকলাপের জন্য ইত্যাদি। এর ফলে কি হয়েছে যে আমাদের পরিবেশের উপর কিন্তু অনেকটা প্রভাব কিন্তু পরিলক্ষিত হয়। এবারে ইন্ডিয়া বা ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, যেটা 1972 তে হয়েছিল। এবার এই অ্যাক্টের আগে যদি আমরা দেখি যে যখন ব্রিটিশাররা ছিল, মানে 1947 সালের আগের কথা আমি বলছি, যখন ব্রিটিশ কলোনিয়াল পাওয়ারের আন্ডারে যখন আমাদের দেশ ছিল, তখন কি হয়েছিল যে 1927 সালেতে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট হয়েছিল। যখন ব্রিটিশাররা কি বলেছিল যে এই ফরেস্টটাকে যে সেভ করতে হবে, ফরেস্টটাকে যে প্রোটেক্ট করতে হবে, সেটার জন্য কিন্তু দরকার হচ্ছে ভিলেজ কমিউনিটি, মানে যারা যারা গ্রামবাসী তারাই কিন্তু অ্যাকচুয়ালি পারে এই ফরেস্টটাকে, তাদের এই যে বনাঞ্চলগুলো রয়েছে সেটাকে কিন্তু প্রোটেক্ট করতে। এবং এটা করতে গিয়ে তারা এও বলেছিলেন যে এখান থেকে এই এই যেহেতু এই গ্রামবাসীরা এই এই বনাঞ্চলগুলোকে প্রোটেকশন দেবে, এগুলোকে গার্ড করবে, যাতে এখানেতে যাতে বৃক্ষচ্ছেদন না করা হয়, যাতে কোনোভাবে ডিফরেস্টেশন না হয়, তার জন্য গ্রামবাসীরাই এটা কিন্তু দেখবে। এবং তার পরিবর্তে কিন্তু আমরা ফরেস্ট থেকে যে আমরা রেভিনিউ কালেক্ট করব, ফরেস্ট থেকে যে প্রোডাক্টস গুলো কালেক্টেড হবে তার কিছুটা শতাংশ আমরা গ্রামবাসীকে দেব। এবারে কি দেখা যাচ্ছে যে আমরা জানি এই ফরেস্টের কাছাকাছি থাকে কারা, যারা হচ্ছে ট্রাইবস। এবার এই ট্রাইবসরা এদের লাইভলিহুড যেটা রয়েছে, জীবনযাত্রা যেটা রয়েছে, এটা কিন্তু অনেকটাই ফরেস্ট সেন্ট্রিক, মানে এই জঙ্গলকে কেন্দ্র করে কিন্তু তাদের জীবনযাত্রাটা গড়ে উঠেছে। আমরা কিন্তু ভারতের অনেক জায়গাতেই দেখে থাকি যে ফরেস্টের উপর ট্রাইবসরা কিভাবে ডিপেন্ড করে, ফরেস্ট থেকে ব্যাম্বু কালেক্ট করছে, সেখান থেকে ব্যাম্বু দিয়ে বাস্কেট হোক, ম্যাট হোক, এগুলো কিন্তু তারা তৈরি করছে নট অনলি তাদের সাবসিস্টেন্স বা তাদের নিজেদের ব্যবহারের জন্য,
এছাড়া হচ্ছে কাছাকাছি কিন্তু মার্কেটে সেটা তারা কিন্তু বিক্রিও করছে। ট্রাইবসরা আরেকটা কি, ফরেস্ট থেকে যে যে জিনিসগুলো তারা পাচ্ছে, যেমন ফল এগুলো পাচ্ছে, তারা তারা কিছুটা যেমন মার্কেটে সেল করছে, কিছুটা তারা নিজেদের পরিবারের চাহিদা মেটাচ্ছে, পারিবারিক চাহিদাও কিন্তু মেটাচ্ছে। এছাড়া হচ্ছে যেমন মধু কালেকশন, হানি কালেকশন, সেগুলোর জন্য কিন্তু এই ট্রাইবসরা ভীষণভাবে ফরেস্টের উপর ডিপেন্ড করছে। এবারে ব্রিটিশাররা কি বলেছিল, বলেছিল যেহেতু ট্রাইবরা এত বেশি ফরেস্ট থেকে যে ফরেস্টের প্রোডাক্ট যেগুলো রয়েছে সেইগুলোকে এত তারা ইউটিলাইজ করছে বা সেইগুলোকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রা গড়ে উঠছে, কাজে তাদের থেকে কিন্তু একটা ট্যাক্স বা রেভিনিউ কিন্তু নিতে হবে, তাদেরকে একটা ট্যাক্স তাদের উপর কিন্তু চাপিয়ে দিতে হবে। এবার এই ট্যাক্সটা কালেক্ট করবে কে, সেটা হচ্ছে ওই অঞ্চলের যে জমিদার হবে, যে জমিদার থাকবে তার কিন্তু এটা দায়িত্ব, সে যেন এই আদিবাসীদের থেকে যেন সেই ফরেস্টের যে প্রোডাক্ট গুলো রয়েছে, দ্রব্যাদি গুলো রয়েছে, সেগুলো ব্যবহার করার জন্য একটা মূল্য ধার্য করে দেয়। ঠিক আছে, এর ফলে আমরা বিভিন্ন সময় দেখেছি আদিবাসী আন্দোলন দেখা গেছে, এবং এই কিছু কিছু ফলটি যে ফরেস্ট প্রোটেকশন মেজার্স গুলো রয়েছে, তার ফলে কিন্তু বিভিন্ন সময় আমরা ইন্ডিয়াতে বিভিন্ন পরিবেশগত মুভমেন্টস, এনভায়রনমেন্টাল মুভমেন্টসও কিন্তু আমরা দেখেছি। তার প্রথম যে মুভমেন্টটা সেটা হচ্ছে চিপকো আন্দোলন ছিল, এছাড়া সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট ছিল, এগুলো কিন্তু সবই ওখানকার যে ফলটি যে ফরেস্ট পলিসি রয়েছে সেগুলোকে কিন্তু বেস করে এই এই আন্দোলনগুলো কিন্তু ফ্রম টাইম টু টাইম দেখা গিয়েছে। আচ্ছা, এবারে কি হচ্ছে, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, যেটা 1972 তে হয়েছিল, পরে সেটা অনেকবার অ্যামেন্ডেড হয়েছে। এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে কিন্তু বলা হয়েছে যে যে প্রাণীরা বনে থাকবে তাদেরকে কিন্তু মানে একটা ইন সিটু কনজারভেশন তাদেরকে এনশিওর করতে হবে। বায়োডাইভার্সিটি যখন আমি পড়িয়েছিলাম তোমাদের, তখন কিন্তু আমি দু ধরনের কনজারভেশন টেকনিক্স বা মেজারের কথা বলেছিলাম, একটা হচ্ছে ইন সিটু কনজারভেশন, আরেকটা আমি এক্স সিটু কনজারভেশনের কথা বলেছিলাম। ইন সিটু কনজারভেশন হচ্ছে যেখানে তারা জন্মাচ্ছে, তারা যেখানে সার্ভাইভ করছে, তাদেরকে সেখানেতেই রেখে দেওয়া, এটা হচ্ছে ইন সিটু কনজারভেশন। যেমন আমাদের যে প্রোটেক্টেড ফরেস্ট রয়েছে, আমাদের যে রিজার্ভ ফরেস্ট রয়েছে, আমাদের যে বিভিন্ন যে ফরেস্ট গুলো রয়েছে আর কি, সেইগুলোর ক্ষেত্রে যেমন আমাদের বায়োডাইভার্সিটি হটস্পটস রয়েছে, এছাড়া আমাদের রিজার্ভস রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভস রয়েছে ইত্যাদি। এছাড়া আমি এক্সিটু কনজারভেশনের কথা বলেছিলাম, দ্যাট ইজ যেটা যেখানেতে তাদের বার্থ প্লেসটা নয়, তারা অরিজিন ওখানে করেনি, কিন্তু তাদেরকে অন্য কোথাও থেকে নিয়ে এসে এখানেতে তাদেরকে প্রিজার্ভ করা হচ্ছে। যেমন এটা উদাহরণ স্বরূপ আমি বলেছিলাম, আমরা যে জুওলজিক্যাল গার্ডেন, যেমন আলিপুর জু, জুওলজিক্যাল গার্ডেন রয়েছে, বটানিক্যাল গার্ডেন রয়েছে যেখানে প্লান্টস আর প্রিজার্ভ, জুওলজিক্যাল গার্ডেন where animals are kept, এছাড়া যেমন বিভিন্ন অ্যাকুয়ারিয়ামস রয়েছে যেখানে ফিশ is kept, ফিশ কমিউনিটি is kept, দেন ফিশ স্পিসিস অ্যাকচুয়ালি। এছাড়া হচ্ছে যেমন বিভিন্ন জিন পুল রয়েছে, ডিএনএ ব্যাংকস রয়েছে, এগ পুলস রয়েছে, এগুলো হচ্ছে সবই এক্স সিটু কনজারভেশনের অন্তর্গত। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে কিন্তু ইন সিটু কনজারভেশনের উপরে বিশেষভাবে কিন্তু জোর দেওয়া হয়েছিল। দ্যাট ইজ ইন সিটু কনজারভেশন করতে হবে যেখানে তারা রয়েছে, এর জন্য কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ফরেস্ট ডিমার্কেশন ইজ ইম্পর্টেন্ট, কারণ সব রকম ফরেস্টে কিন্তু প্রত্যেকটি প্রজাতির কিন্তু প্রাণী পাওয়া যায় না। এইটার কারণ কিন্তু অ্যানিমাল মাইগ্রেশন হতে পারে, অ্যানিমাল হান্টিং হতে পারে, এগুলো বিভিন্ন কারণ হতে পারে। আচ্ছা, তারপরে যে একটা এলো সেটা হচ্ছে 1972 সালে ওয়াটার পলিউশন এন্ড প্রিভেনশন, ওয়াটার প্রিভেনশন কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট অফ 1972 যেটা এলো, সেটা হচ্ছে যে বুঝতেই পারছো নামটাই শুনে তোমরা, দ্যাট ইজ এটা হচ্ছে এই অ্যাক্ট
একটা was based on preservation of the quality of water and also prevention of water against any kind of pollution activities. That is water pollution টাকে আটকাতে হবে। ওয়াটার পলিউশন একটা মেইন সোর্স যেটা আইডেন্টিফাই করা হলো, দ্যাট ওয়াজ মেইনলি ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, মানে ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্স বা লিকুইড ওয়েস্ট যেটা ইন্ডাস্ট্রিগুলো থেকে বেরোচ্ছে, সেইগুলোকে যদি মানে উইদাউট ট্রিটমেন্ট, উইদাউট রিসাইক্লিং, সেগুলোকে যদি যেমন ভাবে জিনিসটা বেরোচ্ছে ডিসপোজড হচ্ছে সেইভাবেই যদি সেগুলোকে ফেলে দেওয়া হয় কোনো ওয়াটার বডিতে হতে পারে কিংবা সয়েলে হতে পারে, ন্যাচারালি ইট উইল লিড টু ওয়াটার পলিউশন। যদি সেগুলো কোনো ফ্রেশ ওয়াটার বডিতে ফেলা হয়, যেমন পন্ড বা লেক হতে পারে, যদি ফেলা হয়, ডেফিনেটলি it will tend to alter or change the water quality. By water quality I mean both the physical as well as the chemical qualities of water. ঠিক আছে, মানে কি হচ্ছে, ওয়াটার যেটা বেরোচ্ছে, আমরা জানি ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি ওয়াটারটা ইউজ হয় হচ্ছে অ্যাজ এ কুলেন্ট ফর দি মেশিনারিজ এন্ড দি ব্লাস্ট ফার্নেসেস। এবারে যখন এই হিটেড ওয়াটারটা ডিরেক্টলি যখন সেটা ডিসপোজ হয়ে যাচ্ছে ইনটু আ ওয়াটার বডি, ইনটু ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, তখন কি হচ্ছে, এই গরম জলটা গিয়ে কি করছে, ওয়াটার কোয়ালিটি, যে ফিজিক্যাল কোয়ালিটি টেম্পারেচার রয়েছে, জলে যে নিজস্ব তাপমাত্রা রয়েছে, সেটাকে কিন্তু অনেকাংশে চেঞ্জ করে দিচ্ছে। সেই জলটাও কিন্তু সেই হিটেড ওয়াটারে পরিণত হচ্ছে। ওয়াটারের কোয়ালিটির মধ্যে যখন এই ওয়াটারটা যখন টেম্পারেচারটা রাইজ করছে, বেড়ে যাচ্ছে, এর ফলে ন্যাচারালি ওই ইকোসিস্টেমে কিন্তু একটা চেঞ্জ দেখা দিচ্ছে। আচ্ছা, এছাড়া ইন্ডাস্ট্রিগুলোতে আমরা জানি যে ওয়াটার কিন্তু অ্যাজ আ সলভেন্ট ইউজ হয়। ওয়াটার কিন্তু অনেক যে কেমিক্যালস গুলো রয়েছে সেগুলোকে গুলতে, ওগুলোকে কিন্তু বিভিন্নভাবে প্রিপেয়ার করতেও কিন্তু ওয়াটার ইজ ইউজড। যেমন ট্যানারিজ বা লেদার প্রসেসিং ইউনিটস, সেখানে কিন্তু ওয়াটার ইউজড হয় যে মানে অ্যাসিড যেটা ক্রোমিক অ্যাসিড যেটা ইউজ হয় ট্যানারিজ গুলোতে, সেই অ্যাসিডের সাথে মিশ্রিত জলটা কিন্তু সেই ট্যানারিজ গুলো থেকে বেরিয়ে ডিরেক্টলি ইদার ড্রেনেতে ডিসপোজড হয়ে যায়, অর দে আর ডিসপোজ ডিরেক্টলি ইনটু দ্য ফ্রেশ ওয়াটার বডি, ইনটু নিয়ার বাই লেক অর পন্ড। এবার এই নিয়ার বাই লেক বা পন্ডেতে সেগুলো ডিসপোজ হওয়ার ফলে কি হচ্ছে, যে এই কেমিক্যাল রিচ ওয়াটার বা অ্যাসিড রিচ ওয়াটার যেটা রয়েছে, এটা যখনই এই কোনো লেক বা পন্ডেতে ডিসপোজড হচ্ছে, তখন কিন্তু এগুলো যে ওয়াটারের যে কেমিক্যাল প্রপার্টি রয়েছে, দ্যাট ইজ ওয়াটারের মধ্যে যে তিনটে কম্পোনেন্ট রয়েছে, দ্যাট ইজ ডিজলভড অক্সিজেন, বিওডি, সিওডি, এই তিনটেকে কিন্তু ভীষণভাবে চেঞ্জ করে দিচ্ছে। ডিজলভড অক্সিজেন মানে কি, যতটা অক্সিজেন ওয়াটারে ডিজলভ ভাবে থাকে, যেটা যে ওয়াটারে যে ক্রিচার্সরা রয়েছে সেই অক্সিজেনটা দরকার লাগে ফর দেয়ার রেসপিরেশন। হোয়াট ইজ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড? দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন which is required for the decomposition of the organic matter. যে অর্গানিক ম্যাটার যেটা রয়েছে সেটাকে ডিকম্পোজ করার জন্য যে অক্সিজেনটা দরকার লাগে, দ্যাট ইজ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবার যে কেমিক্যাল এলিমেন্টস গুলো রয়েছে সেগুলোকে ব্রেকডাউন করার জন্য যে অক্সিজেনটা লাগে, দ্যাট ইজ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কাজে এই তিনটেকে কিন্তু, এই কেমিক্যালি রিচ ওয়াটারটা কিন্তু এই তিনটে প্রপার্টিকে ভীষণভাবে চেঞ্জ, অল্টার বা মডিফাই করে দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে কি, জলেতে যখন ডিজলভড অক্সিজেনের পরিমাণ ভীষণভাবে কমে যাচ্ছে, এর ফলে যেগুলো ওয়াটার ক্রিচার্স বা ওয়াটার যে অর্গানিজমস গুলো রয়েছে বা ফ্লোরাল অ্যান্ড ফনাল কমিউনিটি রয়েছে, সেগুলো কিন্তু অনেকাংশে কিন্তু কি হচ্ছে, তাদের মৃত্যু ঘটছে। ঠিক আছে, আরেকটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখছি এই কেমিক্যাল গুলো ডিসপোজ করার ফলে ওয়াটারেতে অনেক সময় ওয়াটারেতে একটা অ্যাবনর্মাল অ্যালগাল ব্লুম হচ্ছে। অ্যালগি যেটা যে একটা অনেক সময় এমনি একটা ওয়াটারের উপর আমরা দেখি একটা গ্রিন কালারের কার্পেট টাইপের ফরমেশন হয়ে গেছে, যে ওখানে জল আছে নাকি একটা গ্রিন গ্রাউন্ডের মতো লাগছে, দেখে কিন্তু বোঝা যায় না। সেখানে কি হচ্ছে, একটা অ্যাবনর্মাল অ্যালগাল ব্লুম হচ্ছে। এবার এই অ্যালগি গুলো যত বেড়ে যাচ্ছে জলের মধ্যে, সেই জলের ডিজলভড অক্সিজেন আরো কমে যাচ্ছে। এবং আরেকটা কি হচ্ছে, যে এই জলটা আস্তে আস্তে কিন্তু তার যে ন্যাচারাল প্রপার্টি গুলো রয়েছে সেগুলোকে পুরো এন্টায়ারলি লুজ করছে। এবং এই প্রসেসটাকে আমরা কিন্তু বলে থাকি ইউট্রোফিকেশন।
ইউট্রোফিকেশন কিন্তু একটা ন্যাচারাল অ্যাকোয়াটিক ইকোসিস্টেমকে টোটালি ডিস্ট্রয় করে দেয়। আচ্ছা, কাজে ওয়াটার যে অ্যাক্টটা হয়েছিল 1974 সালে, এই অ্যাক্টটা কিন্তু ভীষণভাবে এই এই যে ইস্যুস গুলো রয়েছে, ইস্যুগুলোকে অ্যাড্রেস করেছিল। দ্যাট ইজ ওয়াটার পলিউশনটা আটকাতে হবে। এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি which can actually lead to water pollution has to be stopped। এবং এছাড়া হচ্ছে যেমন ডোমেস্টিক অ্যাক্টিভিটিস এর জন্য অনেক সময় ওয়াটার পলিউশন হয়ে থাকে। তারপর তার যেমন হচ্ছে কি অনেক সময় হচ্ছে কি যে জলেতে পুকুরের কাছে সব ওই বেদিং অ্যাক্টিভিটিস হচ্ছে, সাবান জলটা বা ওয়াশিং অ্যাক্টিভিটিস হচ্ছে, সাবান জলটা গিয়ে জলে মিশে, সাবান ইজ বেসিক্যালি অ্যালকালাইন ওয়াটার, ওটা ওটা গিয়ে জলে মিশে, জলের কিন্তু ক্ষতি হচ্ছে। কাজে দিস অ্যাক্টিভিটিস হ্যাজ টু বি স্টপড। এবং ওয়াটারকে মানে কি হচ্ছে যে ওয়াটারকে এই পলিউশনটা আটকানোর জন্য সেই জলাশয়টাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে। এবং অনেক জায়গাতে কি হচ্ছে যে যে ওয়েটল্যান্ডস গুলো রয়েছে, সেই ওয়েটল্যান্ডস গুলোকে যেহেতু একটা এরিয়া বা একটা রিজিয়নের লাংস বলা হয়, কাজে এইগুলোকেও কিন্তু প্রোটেক্ট করা ইজ ভেরি এসেনশিয়াল। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এয়ার যে অ্যাক্টটা হয়েছিল, সেটাও একই ওয়াটারের মতন হয়েছিল, যে এয়ার পলিউশনটাকে কিন্তু মিনিমাইজ করতে হবে এবং এয়ার পলিউশনটাকে স্টপ করতে হবে। তার মধ্যে যেটা মেন যে কজ অফ এয়ার পলিউশন দ্যাট হ্যাজ বিন আইডেন্টিফাইড ওয়াজ ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। যে ইন্ডাস্ট্রিয়াল চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, ওই ধোঁয়াটা গিয়ে অ্যাটমসফিয়ারে মিশছে এবং আলটিমেটলি কি হচ্ছে যে আমাদের অ্যাটমসফিয়ারেতে অনেক গ্রিন হাউস গ্যাসেস এর পরিমাণ অনেকটা কিন্তু বেড়ে যাচ্ছে। এছাড়াও যেমন ডাস্ট পার্টিকলস, অ্যাশ পার্টিকলস, স্মোক পার্টিকলস, এগুলোর মাত্রাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবার এইগুলো বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি লিডিং টু গ্রিন হাউস ইফেক্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। কারণ গ্রিন হাউস গ্যাসেস এর পরিমাণ কিন্তু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে অ্যাটমসফিয়ারে। ইন্ডাস্ট্রিয়াল এমিশনস ছাড়াও কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ভেহিকুলার এক্সস্ট থেকে যে ভেহিকুলার এমিশনসটা, এটাও কিন্তু ইকুয়ালি ড্যামেজিং এবং ভীষণভাবে হার্মফুল টু দি অ্যাটমসফিয়ার এবারে কি হচ্ছে যে এগুলোকে কিন্তু মিনিমাইজ করতে হবে এবং এট দ্য সেম টাইম এগুলোকে মিনিমাইজ করার সাথে কিন্তু একটা অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি হ্যাজ টু বি এনশিওরড। এবারে এই এয়ার অ্যাক্ট যেটা রয়েছে, এয়ার অ্যাক্টটা কিন্তু বহু সময় ইট ওয়াজ অ্যামেন্ডেড ফ্রম টাইম টু টাইম, এবং লাস্ট 2019 সালে একটা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি একটা অ্যাক্ট এসেছিল, যেটা বলেছিল দ্যাট ইট ইজ দি right of a person to have an ambient air quality, মানে to live in an ambient air quality। মানে এটা কিন্তু আমাদের রাইট দ্যাট আমরা কিন্তু একটা সেফ এনভায়রনমেন্টে আমরা কিন্তু থাকবো। এটা ইনফ্যাক্ট আমাদের কিন্তু আর্টিকেলেও এটা রয়েছে দ্যাট আমরা কিন্তু একটা সেফ একটা লাইফ আমরা লিড করতে পারি, যেখানে হবে মানে এনভায়রনমেন্টটা হবে পলিউশন ফ্রি যেখানেতে। আচ্ছা, এবারে অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মানে হচ্ছে যেখানে এয়ার কোয়ালিটি খুব মানে ভেরি ভেরি হসপিটাল ভেরি ভেরি সুটেবল ফর লিভিং, যেখানে পলিউশনের মাত্রা কম এবং সেই এয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো, স্যাটিসফ্যাক্টরি স্ট্যান্ডার্ড সেটার, এটা এনশিওর করা। কিন্তু দেখা গেছে কি যে যদিও এইসব অ্যাক্ট গুলো ফ্রম টাইম টু টাইম এই অ্যাক্টগুলোকে ফ্রেম করা হয়েছে এবং সেগুলোকে এনঅ্যাক্টও করা হয়েছে বা ইমপ্লিমেন্টও করা হয়েছে, কিন্তু এই অ্যাক্টগুলোর যে ইফেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি ভেরি ভেরি ন্যারো। মানে এগুলো কিন্তু অ্যাজ সাচ মানুষের ওপর সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি। This is mainly due to their sheer negligence and মানুষের যে lack of awareness রয়েছে মানুষের মধ্যে, that মানুষ এখনো কিন্তু বোঝেই না যে ওয়াটার পলিউশন করলে আলটিমেটলি এটা কিন্তু তারই ক্ষতি হবে, বা এয়ার পলিউশন করলে আলটিমেটলি এটা কিন্তু তারই লাংস এর ড্যামেজ হবে বা ডিফারেন্ট বডি আদার অ্যাক্টিভিটিস এ কিন্তু ড্যামেজ হতে পারে।
এটা কিন্তু মানুষের মধ্যে ল্যাক অফ অ্যাওয়ারনেস, দ্যাট ইজ ওয়াই দিস অ্যাক্টস অ্যান্ড লজ হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড, বাট দেয়ার অ্যাকচুয়াল ইফেক্ট ইজ ভেরি ন্যারো। ইফেক্ট গুলো কিন্তু অতটা এখনো ভালোভাবে আসেনি। আচ্ছা, এবারে আরেকটা কি, যেমন যেমন সিভিলাইজেশন, যেমন সিভিলাইজেশন প্রোগ্রেস করেছে, যেমন পপুলেশন বৃদ্ধি পেয়েছে ইন্ডিয়াতে, সেভাবেই কিন্তু বেড়েছে আমাদের আরবানাইজেশন। আরবানাইজেশন যেভাবে বেড়েছে সেভাবেই আমাদের কিন্তু বেড়েছে, আমাদের চেঞ্জ হয়েছে আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমাদের কোয়ালিটি অফ লাইফ। এখন আরবান এরিয়া, স্পেশালি ইন দ্য মেট্রো সিটিজ এন্ড দ্য মেগা সিটিজ, আমরা আমাদের বাড়িতে যে বিভিন্ন যে ইলেকট্রনিক গ্যাজেটস এগুলো কিন্তু রয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস লাইক উই হ্যাভ এসি আমাদের বাড়িতে রয়েছে। ম্যাক্সিমাম আরবান হাউসহোল্ডস দে হ্যাভ ইদার পার্সোনালাইজড 4 হুইলার্স অর 2 হুইলার্স, ঠিক আছে। এবারে 4 হুইলার্স যত বেড়েছে, পার্সোনালাইজড ভেহিকলস যত বেড়েছে, তত পলিউশনের মাত্রা বেড়েছে। আবার 2 হুইলার্স এর মধ্যে যেমন বলা হয়েছিল যে 2 হুইলার্স এর মধ্যে যে স্কুটি বা যে এগুলো টাইপের যে ভেহিকলস গুলো রয়েছে, এগুলো ঠিক আছে, ফাইন, দে আর ইকো ফ্রেন্ডলি, কিন্তু যেগুলো ফুয়েল ড্রিভেন, সেগুলোর কিন্তু আবার একটু সেগুলোর চেকিং at regular interval is essential। যেমন যে বাসেস গুলো রয়েছে, এই বাসগুলো কিন্তু আস্তে আস্তে ইকো ফ্রেন্ডলি করার জন্য এখন কিন্তু অনেক ইলেকট্রিক বাস রয়েছে। মানে এগুলো হচ্ছে বেসিক্যালি যে গ্রিন টেকনোলজি, সেগুলো বেস করে এগুলো যদি গ্রিন টেকনোলজি ড্রিভেন যদি এটা হয়, তাহলে কিন্তু এগুলো ভালো। তাহলে যেমন ভারত স্টেট 6 যে বাসেস গুলো যদি আর ভেরি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ইলেকট্রিক বাসেস আর ফ্লাইং অন ইন্ডিয়ান রোডস। এছাড়া যেমন রয়েছে যে যে গাড়ি গাড়ি এখন কিন্তু সিএনজি ড্রিভেন কারস হয়ে গেছে, ইলেকট্রিক কারস হয়ে গেছে এখন, এইভাবে কিন্তু রয়েছে। These are nothing but the inception of green technology in automobile industry। এগুলো এবার গ্রিন টেকনোলজি, কালারটা শুনেই বোঝা যাচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি দিস আর ইকো ফ্রেন্ডলি টেকনোলজি। মানে ব্রাউন টেকনোলজি যেগুলো হচ্ছে ড্যামেজিং, যেগুলো এনভায়রনমেন্টালি ড্যামেজিং। আচ্ছা, এবারে কি হচ্ছে যে এইসব লেজিসলেশন গুলো কিন্তু অনেক ক্ষেত্রে forget about the rural areas এতে এগুলো সেভাবে ইমপ্লিমেন্টেশন দেখাই যায় না। Even in the urban areas the scope of these acts are very narrow। এগুলো কিন্তু করা হয়েছিল with a good purpose, definitely to protect our environment and the environmental components, কিন্তু এগুলো সেভাবে কিন্তু মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেনি। এছাড়া আরো যেমন অ্যাক্ট রয়েছে, লাইক 1986 এ we have our environmental protection act, that was a very important act। খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট ছিল ইন দ্য সেন্স হচ্ছে যে ওটা ফার্স্ট টাইম কি হচ্ছে যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্টের সাথে দ্যাট ওয়াজ ভেরি লিঙ্কড, এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। এবং এর মধ্যে কি হচ্ছে, ফরেস্ট অ্যাক্টের মধ্যে থেকে যেহেতু এখান থেকে আরো কম্পোনেন্টস নেওয়া হয়েছিল, কাজে ফরেস্ট গুলোর যে ক্লাসিফিকেশন, প্রোটেক্টেড ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট, এইসব যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে, সেইগুলো কিন্তু এই অ্যাক্টের মধ্যে কিন্তু এনকম্পাস করা হয়েছিল। আচ্ছা, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের কথা যখন আমি বললাম, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে কিন্তু কিছু কিছু অ্যানিমালস গুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করা হয়েছিল, দ্যাট ইজ তাদের কিন্তু প্রোটেকশন ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল বিকজ দেয়ার নাম্বার ওয়াজ ডিক্রিজিং। ফার্স্ট ওয়ান ওয়াজ টাইগার, দেন ইট ওয়াজ লায়ন, ক্রোকোডাইল এন্ড ডিয়ার। এগুলোকে কিন্তু যেহেতু their number was decreasing, therefore এই এই স্পিসি গুলোকে কিন্তু, এই অ্যানিমালস গুলোকে কিন্তু যে প্রিজার্ভ করতে হবে সেটা কিন্তু বলা হয়েছিল। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টে কিন্তু ওভারঅল এনভায়রনমেন্টটাকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে, এবং এই এনভায়রনমেন্টকে প্রোটেকশন করবে কারা, সেটা হচ্ছে বডি কনস্টিটিউট করা হলো at the central level, it was Central Pollution Control Board and State Pollution Control Board for the states। এবার এদের বেসিক্যালি এদের কাজটা কি, সেটা হচ্ছে যে সব স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডস গুলো হচ্ছে মানে
তাদের অ্যাপেক্স ইনস্টিটিউশনটা হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, আর এই স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড হচ্ছে স্টেট যে এনভায়রনমেন্ট রিলেটেড ম্যাটার্স গুলো হবে, দে উইল লুক আফটার দিস ম্যাটার্স। এইগুলো যেমন যদি কোনো যদি এস্টাবলিশমেন্ট স্টেটের মধ্যে হয়, যদি কোনো এরিয়াতে বা একটা রিজিয়নে যদি কোনো এস্টাবলিশমেন্ট হয় দ্যাট ক্যান অ্যাকচুয়ালি কজ ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট, দেন স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড রয়েছে যারা কিন্তু এইটার উপরে কিন্তু দেখবে, এটা কিন্তু তারা দেবে লুক আফটার ইট। এবারে আরেকটা জিনিস, এই সময় কিন্তু 1970s এ বেসিক্যালি ফ্রম 1975 অনওয়ার্ডস একটা জিনিস কিন্তু ওয়াজ মেড ম্যান্ডেটরি ইন ইন্ডিয়া। তার আগে এটা ডেভেলপড কান্ট্রি গুলোতে ছিল, বাট ডেভেলপিং কান্ট্রি গুলোতে ছিল না, কিন্তু তারপরে কিন্তু এটা ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়াতে এলো 1975 অনওয়ার্ডস, দ্যাট ওয়াজ EIA, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা কিন্তু এলো। এবার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কি, সেটা হচ্ছে যে যদি কোনো সেটআপ, কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কোনো এস্টাবলিশমেন্ট, কোনো ইন্ডাস্ট্রিয়াল সেটআপ, যদি সেই সেটআপটা হওয়ার আগে ওই জায়গার একটা কিন্তু একটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হবে। এবার যদি দেখা যায় এই অ্যাসেসমেন্টটা করার ফলে যে এই অ্যাক্টিভিটিটা can actually cause damage to the environment of that area, ওই এরিয়ার যে পরিবেশটা রয়েছে তার কিন্তু ড্যামেজ করতে পারে, তার কিন্তু ক্ষতি করতে পারে এই অ্যাক্টিভিটিটা, তাহলে কি হবে, তাহলে কিন্তু এই অ্যাক্টিভিটিটাকে কখনোই কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ড কখনো পারমিশন কিন্তু দেবে না। এবারে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের আবার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে এনভায়রনমেন্টাল অডিট। এই অডিটের মধ্যে বেসিক্যালি তিনটে টাইপের কস্ট কে কনসিডার করা হয়। ফার্স্ট ওয়ান দ্য সোশ্যাল কস্ট, সেকেন্ড ওয়ান দ্য ইকোনমিক কস্ট, এন্ড থার্ড ওয়ান দ্য এনভায়রনমেন্টাল কস্ট। ফর এক্সাম্পল, যদি একটা কোনো এরিয়াতে একটা কোনো ইন্ডাস্ট্রি সেটআপ হচ্ছে, এবার সেই ইন্ডাস্ট্রিয়াল সেটআপ হচ্ছে তার কাছাকাছি কোনো ওয়াটার বডি রয়েছে, মেবি আ লেক অর আ পন্ড একটা রয়েছে ফর এক্সাম্পল। এবারে প্রথমেই দেখা হচ্ছে যে এই যে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টটা হচ্ছে এর ফলে সোশিয়াল ইকোনমিক কস্টটা কি হতে পারে। ন্যাচারালি যখন এইখানে একটা এস্টাবলিশমেন্ট হচ্ছে, এখানে প্রচুর মানুষ এখানে এমপ্লয়েড হবে, তারা এখানে চাকরি পাবে, কাজ পাবে, তারা ডিরেক্টলি ফ্যাক্টরিতে কাজ না পেলেও তার সেই রিলেটেড অনেক কাজ তারা কিন্তু পাবে, কাজে ইট উইল জেনারেট এমপ্লয়মেন্ট ইন দ্য এরিয়া, প্রচুর পরিমাণে কিন্তু মানুষ কাজ পাবে ওখানে, চাকরি পাবে, ওখানে কাছাকাছি প্রচুর দোকানপত্র গড়ে উঠবে, সেটা একটা মানুষের কাজ হবে, প্রচুর সেখানে ট্রান্সপোর্ট গড়ে উঠবে, ছোট ছোট যে প্যারা ট্রানজিট যে ট্রান্সপোর্টেশন গুলো রয়েছে সেগুলো গড়ে উঠবে, এর ফলে প্রচুর পরিমাণে কিন্তু একটা এমপ্লয়মেন্টের একটা কিন্তু চান্স থাকে। কাজে ডেফিনেটলি ইকোনমিক কস্টটা খুব ভালো, দ্যাট ইজ এখানে এমপ্লয়মেন্ট জেনারেটেড হবে, ন্যাচারালি অনেক মানুষ কাজ পাবে, সো দেখা যাচ্ছে যে এই এস্টাবলিশমেন্টটা হলে এটা উইল বি ভেরি ইকোনমিক্যালি ভেরি গুড ফর দ্য এরিয়া। এবার যদি ইকোনমিকটা যদি ভালো হয়, স্ট্যান্ডার্ড অফ লিভিং যদি মানুষের ভালো হয়, ডেফিনেটলি দ্য সোসাইটি উইল প্রোগ্রেস, তার মানে সেখানে সোশ্যাল কস্টটাও পজিটিভ দেখা যাচ্ছে, সোসাইটি আরো বেশি ওখানে ভালো হবে, সেখানে মানুষের কোয়ালিটি অফ লাইফ উইল ইমপ্রুভ, কাজে সোশ্যাল কস্ট দেখা যাচ্ছে যে ওটাও পজিটিভ, কোনো অসুবিধা নেই। এবারে চলে আসছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্টাল কস্ট। এবার এই এস্টাবলিশমেন্ট থেকে কিরকম টাইপের র মেটেরিয়াল ব্যবহার করে, whether that raw material is environmentally damaging or not, যদি সেটা environmentally damaging হয়, environmentally harmful raw material হয়, কতটা harmful সেটা, সেই হার্মটা কি ইরিভার্সিবল নাকি ইট ক্যান বি কন্ট্রোলড, সেই হার্মটা সেটা অ্যাসেস করা হবে। এবারে যে ফিনিশ প্রোডাক্টটা ওখান থেকে বেরোচ্ছে সেটার নেচারটা কিরকম, সেটা কি বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, সেটা টক্সিক প্রোডাক্ট, নন টক্সিক প্রোডাক্ট, তার মধ্যে কি হ্যাজার্ডাস কোনো কেমিক্যালস কিছু ইউজ হয়েছে নাকি হয়নি, সেটাকে অ্যাসেস করা হবে। এবং থার্ড ওয়ান, ওখানে যে ওয়েস্টটা জেনারেটেড হচ্ছে ওই ওয়েস্টটা প্রথম কথা কোথায় ফেলা হচ্ছে, যদি সলিড ওয়েস্ট হচ্ছে ওটা কি কোনো কাছাকাছি কোথাও ডাম্প করে দেওয়া হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি লিকুইড ওয়েস্ট হচ্ছে, এফ্লুয়েন্ট হচ্ছে,
হচ্ছে, তাহলে কি ওটা কাছাকাছি কোনো ওয়াটার বডি যেটা কাছে ওই লেক বা একটা পন্ড ছিল সেখানে ফেলে দেওয়া হচ্ছে? ফেলে দিলে সে জলটার কতটা ক্ষতি হচ্ছে? খুব ক্ষতি হচ্ছে, নাকি এমন ক্ষতি হচ্ছে যেটাকে ঠিক আছে কন্ট্রোল করা যায়? যে ওয়েস্টটা জেনারেটেড হচ্ছে সেই ওয়েস্টটা কি রিসাইকেলড হচ্ছে নাকি হচ্ছে না? সেই ওয়েস্টটা কার ক্ষতি করছে? সয়েলে ক্ষতি করছে, ওয়াটারে ক্ষতি করছে, এয়ারে ক্ষতি করছে, কার ক্ষতি করছে? সেটা করে দেখা গেল যে না, এই যে ইন্ডাস্ট্রিটা রয়েছে, পলিউশন কন্ট্রোল বোর্ডে যে তিনটে ক্যাটাগরি রয়েছে, দ্যাট ইজ রেড ক্যাটাগরি, অরেঞ্জ ক্যাটাগরি এন্ড গ্রিন ক্যাটাগরি। গ্রিন ক্যাটাগরি মানে বুঝতেই পারছো তোমরা, দ্যাট ইজ এনভায়রনমেন্টালি ওকে, এনভায়রনমেন্টালি কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। অরেঞ্জ হচ্ছে কি, সেটা হচ্ছে যে ড্যামেজটা করবে দ্যাট ক্যান বি অ্যাকচুয়ালি কন্ট্রোলড অর কম্ব্যাটেড, ওটা অতটা ক্ষতি করে না, মিডিয়াম কিছু ক্ষতি হতে পারে। বাট রেড ক্যাটাগরি যেটা মোস্ট পলিউটিং ওয়ান্স, সেখানে যে ক্ষতিটা হচ্ছে, ক্ষতিটা কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে, ইরিভার্সিবল ক্ষতি হচ্ছে, হ্যাজার্ডাস ওয়েস্ট জেনারেটেড হচ্ছে সেখান থেকে। কাজেই এটা এনভায়রনমেন্টালি দিস এস্টাবলিশমেন্ট ইজ ভেরি ভেরি হার্মফুল। যদি সেটা সার্টিফাইড হয়ে যায় তাহলে কিন্তু কখনোই এই সেটআপটা পারমিশন পাবে না ফর রানিং। এবার এই যে অডিটটা হচ্ছে, যেমন ফিনান্সিয়াল অডিট হয়ে থাকে, যেমন একাডেমিক অডিট হয়ে থাকে, সিমিলারলি কিন্তু এনভায়রনমেন্টাল অডিটও হয়ে থাকে, which is also part of this impact assessment. এবার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের আবার আরো কিছু বিভিন্ন মেথড রয়েছে, যেমন চেকলিস্ট মেথড রয়েছে, ম্যাট্রিসেস মেথড রয়েছে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে বলা হয়েছিল কি, দ্যাট ইজ দ্য লোকাল কমিউনিটি হ্যাজ টু বি ইনভলভড ইন দ্য প্রসেস। দ্যাট ইজ যে এরিয়াতে এই অ্যাসেসমেন্ট, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা ক্যারি আউট করা হচ্ছে, সেখানকার যে লোকাল পিপল তাদেরকে যেন এটা ইনভলভ করা হয়। তার কারণটা কি, প্রথম কথা তাদের থেকে বেটার কেউ এই এরিয়াটাকে জানে না, দে নো এভরিথিং অ্যাবাউট দ্য প্রবলেমস এন্ড প্রসপেক্টস অফ দিস এরিয়া, তার থেকে বেটার কেউ জানে না। যদি এখানে এস্টাবলিশমেন্টটা হয় তার কি কি ক্ষতি হতে পারে সেটাও তাদের থেকে বেটার কিন্তু কেউ জানে না। কাজে লোকাল কমিউনিটি হ্যাজ টু বি ইনভলভড ইন দ্য প্রসেস। যেহেতু এই প্রসেসটা ক্যারি আউট করছে কারা, যারা এই এরিয়া থেকে বিলং করে না, কাজে লোকাল পিপলকে রাখতে হবে এখানেতে। আচ্ছা, এটা হচ্ছে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হচ্ছে। এবার এই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হচ্ছে, করা হয়ে এটা বলা হচ্ছে যে না, এস্টাবলিশমেন্টটা করা যাবে না। এবার এই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কিন্তু এক সময় বলা হয়েছিল ইট ইজ ভেরি অ্যান্টি ডেভেলপমেন্টাল বাই নেচার। ওয়াই? কারণ এটা কোনো ধরনের ডেভেলপমেন্টকে কিন্তু এটা কিন্তু পারমিট করে না, যেটা আলটিমেটলি এনভায়রনমেন্টকে হার্ম করতে পারে। এটাকে ভীষণ অ্যান্টি ডেভেলপমেন্টাল বলা হয়েছিল বাই দি ডেভেলপার্স। আচ্ছা, এবারে কি হলো, যে এই যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট হলো, যেখানে বিভিন্ন ধরনের ফরেস্ট গুলোকে আইডেন্টিফাই করা হলো, এনভায়রনমেন্টকে অ্যাজ আ হোল ইট ওয়াজ ভিউড। এটা এরপরেও আরো বিভিন্ন, যেমন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট হয়েছিল, যেখানে বায়োডাইভার্সিটি কনভেনশন যে এগুলো করা হয়েছে, বায়োডাইভার্সিটি প্রিজার্ভ করতে হবে, তার মধ্যে কোরালস, এইগুলোকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হলো। কারণ আমরা জানি যে ডিউ টু দিস গ্লোবাল ওয়ার্মিং, যে এশিয়ার যে 80% কোরালস, দে হ্যাভ অলরেডি আন্ডারগন দ্য প্রসেস অফ ব্লিচিং। ব্লিচিং মানে কি, the corals they have already lost their natural color. This is known as coral bleaching. কাজেই about 75 to 80% of the corals of the tropical region have already undergone the process of this bleaching. ওকে, নাও এবার কি হচ্ছে, যে এবার এগুলোকে কিন্তু স্পেসিফিক্যালি ইম্পর্টেন্স দেওয়া হলো। তারপরে যে কনসেপ্ট অফ যে এন্ডেঞ্জার্ড স্পিসিস, দ্য এক্সটিংক্ট স্পিসিস, রেয়ার স্পিসিস, এগুলোকেও কিন্তু আইডেন্টিফাই করা হলো এবং বলা হলো যেগুলো এন্ডেঞ্জার্ড রয়েছে বা যেগুলো রেয়ার রয়েছে, দেয়ার পপুলেশন হ্যাজ টু বি ইনক্রিজড। তাদের যে হান্টিং এন্ড পোচিং অ্যাক্টিভিটিস, সেগুলোকে কিন্তু স্টপ করতে হবে, কন্ট্রোল করতে হবে, কমব্যাট করতে হবে। এবং যেমন কিছু কিছু ভীষণ ইলিগাল পোচিং অ্যাক্টিভিটিস হয়, লাইক ফর অ্যানিমাল স্কিন, ফর অ্যানিমাল টাস্ক, লাইক এলিফ্যান্টস আর কিল্ড ফর দেয়ার টাস্কস, ফর দেয়ার টুথ অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে যেমন স্কিনস, হাইডস, এগুলোর জন্য হয়, ক্লজ এর জন্য হয়, বা পোচিং ইলিগাল হান্টিং অ্যাক্টিভিটিস এগুলোকে বলা হলো কিন্তু যে এগুলোকে স্টপ করতে হবে। আচ্ছা, এবার আরো কিছু কিছু এরকম অ্যাক্ট
are there, like there is বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট, এগুলো রয়েছে, যেগুলো বায়োমেডিক্যাল ওয়েস্ট যেগুলো রয়েছে, যেগুলো ভীষণভাবে ক্ষতিকারক ফর দি এনভায়রনমেন্ট, সেগুলোকে ঠিকঠাক করে ওয়েস্ট ম্যানেজমেন্টটা করতে হবে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। লাইক বায়োমেডিক্যাল ওয়েস্টের মধ্যে যেমন রয়েছে যে হ্যাজার্ডাস যে ওয়েস্ট গুলো রয়েছে, লাইক দি ইউজড cotton balls or the cotton these things, cotton balls and used syringes, needles, then used medicines, এগুলো সব ব্যান্ডেজেস, এগুলো যে রয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভেরি ভেরি হার্মফুল। এগুলো কিন্তু মানে মানে ওপেনলি এগুলোকে কিন্তু ডিসপোজ করা যায় না। দে ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট টু স্প্রেড অফ দ্য ইনফেকশন। এগুলোকে যদি ওপেনলি ভাবে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা ইনফেকশনটাকে কিন্তু স্প্রেড করতে পারে। ইনফ্যাক্ট যে মাস্কটা আমরা করোনা টাইমে খুব ব্যবহার করেছি, এখনো আমরা ব্যবহার করে থাকি, এই মাস্কটাও কিন্তু বলা হয় যে যেখানে সেখানে ডিসপোজ না করতে এবং প্রপারলি দ্যাট হ্যাজ টু বি থ্রোন আউট। এবং এগুলো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। কাজে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি কমিউনিকেবল বা ইনফেকশনাস যে ডিজিজ গুলো রয়েছে সেটা স্প্রেড কিন্তু হতেই পারে এই বায়োমেডিক্যাল ওয়েস্টের থ্রু দিয়ে। কাজে এগুলোকেও কিন্তু প্রপারলি ডিসপোজ করতে হবে। দেন উই হ্যাভ আওয়ার রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, তার কিন্তু আবার অ্যাক্ট আমাদের রয়েছে, যে আমাদের উই হ্যাভ আওয়ার অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, 1962 এর অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, দ্যাট ওয়াজ লেটার অ্যামেন্ডেড। এই অ্যাটমিক এনার্জি অ্যাক্ট কি, এখানেতে ফার্স্ট কিন্তু রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সেস ওয়্যার আইডেন্টিফাইড। এই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সেস লাইক প্লুটোনিয়াম, থোরিয়াম, বেরিলিয়াম, এই যে জিনিসগুলো রয়েছে এইগুলো কিন্তু যেগুলো রেডিও অ্যাক্টিভ যে সাবস্টেন্সেস গুলো এইগুলো আইডেন্টিফাই করা হয়েছিল, এবং এগুলো কিন্তু সবাই ব্যবহার করতে পারবে না। এগুলো যেহেতু নিউক্লিয়ার এনার্জি বা অ্যাটমিক এনার্জি জেনারেশনে দিস থিংস হেল্প, এবং এগুলো কিন্তু এমনি কিন্তু এগুলোর কিন্তু এমনি বিজনেস করা যাবে না। এটা কিন্তু উইদাউট লাইসেন্স আর উইদাউট গভর্নমেন্ট পারমিশন এটা কিন্তু কোনো পারসন হ্যান্ডেল করতে পারবে না। এটা কিন্তু এমন টাইপের এনার্জি, ইটস নট দ্যাট যে ভেরি ইজিলি ইট ইজ অ্যাভেলেবল, তা কিন্তু নয়। এটার জন্য কিন্তু স্পেশাল কিছু পারমিশনস এর দরকার আছে, এবং কিছু স্পেশালাইজড অথরিটিস রয়েছে যাদের কাছে এই পারমিশন রয়েছে, এবং দে ক্যান অ্যাকচুয়ালি ইউজ দিস সাবস্টেন্সেস ফর দি জেনারেশন অফ দি পাওয়ার। কিন্তু সেটা খুব লিমিটেড, এবং এই অ্যাটমিক এনার্জি অ্যাক্ট কিন্তু আমাদের রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স গুলো হচ্ছে কি সাংঘাতিক এনভায়রনমেন্টাল কিন্তু ইফেক্ট হতে পারে সেই সম্পর্কেও কিন্তু ধারণা দেয়। এছাড়াও আরো যে বিভিন্ন যে অ্যাক্ট গুলো আমাদের রয়েছে যেগুলো ভীষণভাবে এনভায়রনমেন্টাল কোয়ালিটি, এনভায়রনমেন্টাল যে কম্পোনেন্টস রয়েছে এইগুলোকে প্রিজার্ভ করতে, এগুলোকে এর কোয়ালিটি গুলোকে মেনটেন করতে, যাতে আমরা মেনটেন করি সেটার জন্য কিন্তু বলে এই লেজিসলেশন গুলো। এবারে এই লেজিসলেশন গুলো কেন ইম্পর্টেন্ট, এগুলোতে আমি বললামই দ্যাট এদের যে ইফেক্টটা রয়েছে, ইফেক্ট ইজ ভেরি লিমিটেড ইফেক্টটা, কিন্তু ওয়াই দিস থিংস আর ইম্পর্টেন্ট, এই ল গুলো কারা ইনশিওর করে, এগুলো তো লেজিসলেটিভ মেজার্স, দিস লজ আর পাসড, these laws are passed in assemblies and houses of House of Representatives, এবং এগুলো আস্তে আস্তে অ্যাক্টে পরিণত হয়ে যাচ্ছে। এবার এইগুলোকে ইমপ্লিমেন্ট করে কারা, এগুলোকে ইমপ্লিমেন্ট করে একটা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ডের কথা আই হ্যাভ অলরেডি সেড, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে গ্রিন বেঞ্চ। গ্রিন কথাটার মানেই তোমরা বুঝতে পারছো, দ্যাট সামথিং which is related with environment, it is গ্রিন বেঞ্চ, যেটা পরবর্তীকালে নাম পরিবর্তন হয়েছে ন্যাশনাল ট্রিবিউনাল, গ্রিন ট্রাইব্যুনাল। এই গ্রিন বেঞ্চের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে ইট অলওয়েজ লুক ইনটু এনভায়রনমেন্ট রিলেটেড অ্যাফেয়ার্স, দ্যাট ইজ কোথাও যদি এনভায়রনমেন্টের যে ইন্টারেস্টটা দ্যাট হ্যাজ বিন হার্মড, কোথাও হয়তো এনভায়রনমেন্ট হ্যাজ বিন পলিউটেড অর ডিগ্রেডেড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস, তো সেখানে কিন্তু এই গ্রিন বেঞ্চ বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এরা কিন্তু একটা কোর্ট হিসেবে কাজ করে।
এখানে কিন্তু দে লুক ইনটু দিস ম্যাটার্স, এরা এই ম্যাটার উপর দেখে, এগুলোকে তারা শোনে এবং তারা একটা কিন্তু জাজমেন্ট দেয়। যেভাবে আমাদের সিভিল কোর্ট চলে, যেভাবে আমাদের ক্রিমিনাল কোর্ট চলে, সেভাবেই কিন্তু এই এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালটাও কিন্তু সেভাবেই চলে থাকে। এবার দেখা যাচ্ছে কি আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে এরকম কালচারাল রিচুয়ালস আর দেয়ার, ভেরিয়াস ফেস্টিভ্যালস আর দেয়ার। এই ফেস্টিভ্যাল আমাদের বিভিন্ন রিলিজিয়নের মধ্যে রয়েছে, বিভিন্ন কাস্টের মধ্যে রয়েছে। দে হ্যাভ দেয়ার ওন ইউনিক কালচারাল প্র্যাকটিসেস, দে হ্যাভ দেয়ার ওন রিচুয়ালস, বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন রিচুয়াল রয়েছে, কালচারাল বিহেভিয়ার্স আর দেয়ার। এবার কি হচ্ছে যে আমরা দেখছি যে অনেক এরকম রিচুয়ালস রয়েছে যেটা আর কি জলের ব্যবহার লাগে, নদীর জল তার ব্যবহারটা লাগে। এবার তার পরিবর্তে কি জলেতে পুজো করা হচ্ছে, জলেতে জলেতে যে যে পুজোর যে সামগ্রীগুলো রয়েছে সেগুলোকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় যে আইডল ইমার্শন হচ্ছে, তার যে পেন্ট গুলো রয়েছে, পেন্ট কন্টেন্টস কেমিক্যালস এগুলো রয়েছে, এর ফলে ভীষণ ভাবে কিন্তু ওয়াটার পলিউশন একটা চান্স কিন্তু থেকেই যায়। যেমন যে পুজোর যে সামগ্রীগুলো রয়েছে লাইক ফ্লাওয়ার্স অ্যান্ড অল, সেগুলো আমরা জানি দ্যাট দিজ আর অল বায়োডিগ্রেডেবল থিংস এবং এগুলো খুব এনভায়রনমেন্টে ক্ষতি কিছু করে না। কিন্তু দেয়ার আর সার্টেন থিংস দ্যাট ক্যান অ্যাকচুয়ালি কজ ড্যামেজ। লাইক আমরা পুজোর সময় অনেক ধরনের তেল ইউজ করি, অয়েল উই ইউজ, এই অয়েলটাকে আমরা খুব ইজিলি জলের মধ্যে ফেলে দিচ্ছি, দ্যাট ক্যান অ্যাকচুয়ালি কজ হার্ম বা ড্যামেজ টু দি ওয়াটার। এছাড়াও আরো যেমন আমি আইডলে যে আমি যে পেন্টটা ইউজ করা হয় ওটা উদাহরণ অলরেডি আই হ্যাভ গিভেন। পেন্টের মধ্যে যে কেমিক্যালস আর বিং ইউজ দ্যাট ইজ অলসো ড্যামেজিং ফর দ্য ওয়াটার। এছাড়া আরো বিভিন্ন যে পুজোর যে জিনিসগুলো সেটা বিভিন্ন বিভিন্ন কালচারাল প্র্যাকটিসেস রিচুয়ালসই হতে পারে। এইসব যে আমরা জিনিসগুলো করছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি জলের ক্ষতি করছে। হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ওখানকার যে লোকাল যে অথরিটি রয়েছে, লোকাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি রয়েছে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলোকে কিন্তু ক্লিয়ার করে দেয়। যেমন আমরা কিন্তু কলকাতাতেই কিন্তু আমরা দেখে থাকি যে কলকাতাতে যখন বিজয়া দশমীর পরে একাদশীর দিন দ্বাদশীর দিন অনওয়ার্ডস যখন যে দুর্গা মায়ের যে আইডল ইমার্শনটা হয়, যার ফলে প্রচুর পরিমাণে যে পুজোর 5 দিনের যে জিনিসপত্রগুলোকে জলের মধ্যে ফেলে দেওয়া হয়, সেগুলো সঙ্গে সঙ্গে কিন্তু কেএমসি কলকাতা ইজ আন্ডার দি অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন অফ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। তো কেএমসি লোকেরা কিন্তু তারা সঙ্গে সঙ্গে জলটাকে কিন্তু তারা ক্লিয়ার করে দেয়, নয়তো জলটা কিন্তু ভীষণভাবে কিন্তু পলিউট হতে পারে, তারা কিন্তু এগুলোকে ক্লিয়ার করে দেয়। কিছু বছর আগে আমাদের কলকাতাতে এরকম ফেমাস লেক রয়েছে, রবীন্দ্র সরোবর লেক। সেখানে কিছু কালচারাল প্র্যাকটিসেস এর জন্য কিন্তু এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে আরেকবার কিন্তু একটা কেস টেক আপ করতে হয়েছিল। কিছু কালচারাল প্র্যাকটিসের জন্য তারা মনে করেছিলেন যে যে ওখানকার যে লেক ওয়াটারটা রয়েছে, অ্যাকোয়াটিক ইকোসিস্টেমটা রয়েছে, সেটা কিন্তু ড্যামেজ হতে পারে। এবং এই কেসটা কিন্তু এই গ্রিন ট্রাইব্যুনালে উঠেছিল এবং তাদের কিন্তু যে জাজমেন্টটা তারা দিয়েছিল দ্যাট ইজ এরকম টাইপের কোনো কালচারাল প্র্যাকটিস কিন্তু সেখানে করা যাবে না। দ্যাট ইজ ভাই প্রতি বছর যখন সেই ফেস্টিভ্যালটা হয় তখন কিন্তু ওই লেক এরিয়াটাকে একেবারেই কিন্তু সেই ওই ব্যাম্বু ট্যাম্বু স্ট্রাকচার তৈরি করে কিন্তু লেকটাকে একদম বন্ধ করে রাখা হয়, যাতে কোনোভাবেই আর ওরকম কালচারাল প্র্যাকটিস যেন ওখানেতে না হয়। কাজে these things belong to the court of this national green tribunal। এবং এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, গ্রিন বেঞ্চ, যেটা গ্রিন বেঞ্চ এখনো ডেভেলপড কান্ট্রিগুলোতে এক্সিস্ট করে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ইন্ডিয়াতে এক্সিস্ট করে, এইগুলো কিন্তু অনেক এগুলো কিন্তু খুব পাওয়ারফুল। এইসব অথরিটিস গুলো এরা কিন্তু ভীষণ পাওয়ারফুল এবং দে ক্যান পাস দেয়ার জাজমেন্টস বিকজ এরা হচ্ছে অথরিটি যারা কিন্তু দেখবে টুয়ার্ডস এনভায়রনমেন্টাল ইন্টারেস্ট। এবং এরা কিন্তু যে জাজমেন্ট দেবে দ্যাট ইজ অ্যাবাইডিং, সেটা কিন্তু হ্যাজ টু বি ফলোড। যেহেতু আমরা জানি যে লেক হচ্ছে একটা জায়গার, একটা রিজিয়নের লাংস বলা হয় ওটাকে।
কাজেই লেক বা ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম তাকে প্রোটেক্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে এই গ্রিন ট্রাইব্যুনাল কিন্তু এইসব কেসগুলোকেই নেয়। গ্রিন ট্রাইব্যুনাল যেমন প্রথম যে কেসটা ইন্ডিয়াতে ছিল সেটা হচ্ছে ম্যাড্রাসে। ম্যাড্রাসে একটা ইন্ডাস্ট্রির এগেনস্টে গ্রিন ট্রাইব্যুনালের প্রথম কেস ছিল, যেখানেতে গ্রিন ট্রাইব্যুনালের রেকমেন্ডেশন বা জাজমেন্টের ফলে কিন্তু দ্যাট ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট হ্যাজ টু বি ক্লোজড। সেটা কিন্তু আর ফার্দার রান করার কিন্তু কোনো পারমিশন সেটা পায়নি। কাজে এইগুলো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরা কিন্তু জুডিশিয়াল অ্যাক্টিভিটিস এবং এদের যে জাজমেন্ট গিভিং পাওয়ার এটা কিন্তু তাদের মধ্যে রয়েছে, এবং তারা কিন্তু তাদের যেমন সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি কিছু বলে সেটা কিন্তু প্রত্যেকটি সিটিজেন এবং প্রত্যেকটি অথরিটি গভর্নমেন্ট এর জন্য সেটা অ্যাবাইডিং হয়ে যায়, হ্যাজ টু বি ফলোড। তেমনই কিন্তু এই গ্রিন বেঞ্চ বা গ্রিন ট্রাইব্যুনাল যদি কিছু দেয়, ইনফ্যাক্ট উই হ্যাভ আওয়ার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা রয়েছে, তার অনুযায়ী কিন্তু এই গ্রিন ট্রাইব্যুনালকে অতটাই কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আচ্ছা, এবার এই লেজিসলেশন গুলো কিন্তু তারা দেখে যে এগুলো প্রপারলি ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা। এবারে যখন আমি এয়ার যে একটা আমি পড়ালাম, এয়ার একটা টাইমে আমি একটা কথা বললাম যে ইন্ডাস্ট্রিয়াল এমিশন টা একটা মেইন কজ, এছাড়া কিন্তু ভেহিকুলার এমিশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যে কারণে এখন কিন্তু যে পার্সোনালাইজড ভেহিকলস গুলো রয়েছে প্রত্যেক বছর তার পলিউশন টেস্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং পলিউশন টেস্টিং সার্টিফিকেট যদি গাড়িতে না থাকে এবং যদি পুলিশ কোনো সিগন্যালেতে সে গাড়িকে তার যে টেস্টিং পেপারস এগুলো যদি দেখতে চায় তা সে না প্রোভাইড করতে পারে, কাজেই যে ওনার রয়েছে হি হ্যাজ টু ফেস আ স্পট ফাইন, হি হ্যাজ টু গিভ আ স্পট ফাইন, এটা কিন্তু রয়েছে। কাজে এই থিংস গুলো কিন্তু ভীষণ এখন ভেরি ভেরি মানে মাইনিউটলি দিস থিংস হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড। যেরকম যে মাউন্টেনাস রিজিয়ন রয়েছে, মাউন্টেনাস রিজিয়নে কিন্তু ব্ল্যাক স্মোক এমিটিং কার্স আর ব্যান্ড। ওখানে ওখানে গাড়িতে পলিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে গাড়িতে যেন কোনোভাবেই কালো ধোঁয়া না বেরোয় গাড়ি থেকে। ওখানে গাড়িগুলো বেসিক্যালি হচ্ছে কিছু হোয়াইট ফিউমস দেখা যায়, যার মধ্যে কার্বন কন্টেন্ট ইজ ভেরি লো, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট নো স্মোক কার্স, মানে কোনো এমিশনসই হয় না। কাজে এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু ভীষণ হার্ডলি দিস থিংস হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড এগুলো। এবার লেজিসলেশন মানুষের জীবনে কি অ্যাকচুয়ালি প্রভাব ফেলতে পারে? এখন মানুষ belonging from developing countries like we Indians, আমরা কিন্তু এখন অনেক ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে গ্রিন টেকনোলজিকে অ্যাডপ্ট করতে গেলে দিস ইজ ক্যাপিটাল ইন্টেন্সিভ, দ্যাট ইজ আমরা জানি যে পেট্রোল ড্রিভেন কার্স তার যা দাম তার থেকে দাম বেশি হচ্ছে আমাদের সিএনজি কার্স বা আমাদের ইলেকট্রিক কার্স, ওর দাম বেশি। কাজে ন্যাচারালি আমরা মোর ইনক্লাইন্ড হই টুয়ার্ডস পেট্রোল এন্ড ডিজেল ড্রিভেন কার্স। কাজে সেটাও দেখতে হবে যে মানে আমাদের ক্রয় ক্ষমতা কোনটা, ক্রয় ক্ষমতা কতটা। আবার বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ক্রয় ক্ষমতা রয়েছে, সেটা বেস করেও কিন্তু সেই লেজিসলেশনটা এনাক্টেড হয়। একটা জায়গাতে এমন লেজিসলেশন এনাক্টেড হলো যেখানকার মানুষ সেটা ফলোই করতে পারবে না, দ্যাট ইজ ইউজলেস, ইউজলেস এরকম এনাক্ট করা। কাজে এমনই কিন্তু লেজিসলেশন গুলোকে নিয়ে আসতে হবে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে যত ইলেকট্রিক কার বা সিএনজি ড্রিভেন ভেহিকলস রয়েছে অনেক বেশি পাবে তোমরা যদি মহারাষ্ট্র বা গুজরাটের দিকে যাও, বিকজ দেয়ার পিপল ক্যান অ্যাফোর্ড টু বাই দিস এক্সপেন্সিভ কার্স। পেট্রোল ড্রিভেন এন্ড ডিজেল ড্রিভেন কার্স আর অলসো এক্সপেন্সিভ, কিন্তু এইগুলো আরো বেশি। আরেকটা কি, ওই জায়গার লিটারেসির উপর ডিপেন্ড করে, বিকজ
এডুকেশন, শিক্ষা মানুষকে তাড়াতাড়ি বুঝতে সাহায্য করে যে আমি যদি এই কাজটা করি, এই কাজটা কিন্তু আমার জন্য ক্ষতিকর হতে পারে। প্রায়োরি নলেজ, যেখানে আমরা নলেজটা ডিরাইভ করছি একটা অভিজ্ঞতা হওয়ার আগে, সেটা সম্পর্কে আমরা একটা শিক্ষা নিচ্ছি, সেই অভিজ্ঞতাটা আমাদের হয়ে যাওয়ার আগে। এই অভিজ্ঞতাটা আমার হয়ে গেছে, তারপরে যে শিক্ষাটা আমি পেয়েছি, পস্টেরিয়রি নলেজ। প্রায়োরি নলেজ অনেক ক্ষেত্রে অনেক বেটার, শিক্ষাটা পাওয়াই আগে বেটার অভিজ্ঞতা হওয়ার থেকে। এবারে অভিজ্ঞতা, শিক্ষা পাওয়া, এগুলো কিন্তু মানুষের লিটারেসির উপর ডিপেন্ড করে। মানুষ বুঝতে পারবে কত ভালোভাবে, বুঝতে পেরে সেটাকে অ্যাপ্লাই করতে পারবে কত ভালোভাবে, সেটা মানুষের লিটারেসির উপর ডিপেন্ড করে, তার এডুকেশনের উপর ডিপেন্ড করে। তার মানে এটা নয় যে অতটা পড়াশোনা জানে না সে কিছু বোঝে না, এটা ভুল ধারণা। কিন্তু শিক্ষা মানুষকে বুঝতে সাহায্য করে, মানুষকে বিবেচনা করতে সাহায্য করে, ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয় এডুকেশন। কাজেই প্রত্যেকটা যে অ্যাক্ট রয়েছে, এই অ্যাক্টগুলোর যে ইম্পর্টেন্সটা কোথায়, এই অ্যাক্টগুলো কেন দরকার আমাদের জন্য, সেটা কিন্তু আমাদের বুঝতে সাহায্য করে আমাদের লিটারেসি। মাথায় রেখে করা হয়েছে পুরো ইন্ডিয়ান পপুলেশনকে, কোন স্পেসিফিক রিজিয়ন বা স্পেসিফিক কোন এরিয়া বা কোন স্টেটকে মাথায় রেখে নয়, পুরো ইন্ডিয়ান পপুলেশনকে। এক এক জায়গাতে তার এক এক ধরনের ইমপ্লিকেশন রয়েছে, এক এক ধরনের কনস্ট্রেন্টস রয়েছে। তার কিন্তু যে ইন্টেন্সিটি, তার যে প্রভাব, সেটাও কিন্তু আলাদা, সেটাও আলাদা। সব জায়গায় প্রত্যেকটা একটা এক প্রভাব পড়ে না, সেটা ডিপেন্ড করছে তার আর্থ সামাজিক যে কন্ডিশন রয়েছে, পরিস্থিতি, তার উপরেও ডিপেন্ড করছে। তার সোসাইটিটা কিরকম, তার উপরে ডিপেন্ড করছে। তার ইকোনমিটা কিরকম, অর্থনীতি, সংস্কৃতি, কালচার, এগুলোর উপরে ডিপেন্ড করছে। যখন আমাদের ভারতে অ্যাবনর্মাল পপুলেশন ইনক্রিজ হচ্ছিল, পপুলেশন পলিসি, বিভিন্ন ধরনের পপুলেশন পলিসি গুলোকে তখন ইমপ্লিমেন্ট করা হয়েছিল, সেইগুলো কিন্তু সোসাইটির প্রত্যেকটা লেয়ারকে, প্রত্যেকটা স্ট্রেটাকে ইকুয়ালি এফেক্ট করেছিল তা কিন্তু নয়। প্রত্যেকটা কাস্টকে, প্রত্যেকটা রিলিজিয়নকে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ গ্রুপকে ইকুয়ালি এফেক্ট করেছিল তা কিন্তু নয়। কোন কোন সোশ্যাল গ্রুপ দেখা গেছিল সেগুলোকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আবার কোন কোন সোশ্যাল গ্রুপ দেখা গেছিল সেগুলোকে অ্যাকসেপ্ট করতেই পারেনি বা করতে চায়নি। এই অ্যাক্টগুলো ঠিক তাই, এই অ্যাক্টগুলো একদম ঠিক তাই, যে কিছু কিছু মানুষ এগুলোকে অ্যাকসেপ্ট করতে চায়, করে, কিছু কিছু মানুষ এগুলোকে নেগলেক্ট করতে চায়, করে। কাজেই এই যে ইউনিটটা রয়েছে, এই ইউনিটটা খুব ইম্পর্টেন্ট একটা ইউনিট, কারণ এই ইউনিটটা পড়লে তোমরা ছাত্রছাত্রীরা বুঝতে পারবে দ্যাট ইন্ডিয়াতে কত ধরনের এই পরিবেশ কেন্দ্রিক এই যে আইনগুলো রয়েছে, কত রকমের আইন রয়েছে, প্রত্যেকটি আইন কি কি পরিবেশের কোন কোন কম্পোনেন্টকে বেস করে এই আইনগুলো গড়ে উঠেছিল, কবে গড়ে উঠেছিল, কেন গড়ে উঠেছে, তার অবজেক্টিভস গুলো কি ছিল,
তার গুরুত্ব কি ছিল এবং সেটার যে প্রভাব সেগুলোই বা কিরকম ছিল, সেগুলো আমরা অ্যাকসেপ্ট করবো কি করবো না আমাদের এথিক্স এর উপর ডিপেন্ড করে। এনভায়রনমেন্টকে আমরা ক্ষতি করব কি করব না সেটা আমাদের এনভায়রনমেন্টকে আমরা কিভাবে ভিউ করছি সেই পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, আমাদের বিবেকের উপর ডিপেন্ড করে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক এনভায়রনমেন্টাল এথিক্স। এনভায়রনমেন্টাল বিহেভিয়ার, পরিবেশের প্রতি আমাদের আচরণটা কিরকম, পরিবেশকে আমরা কিভাবে দেখি, পরিবেশ থেকে যে জিনিসগুলো আমরা পাচ্ছি কিভাবে ব্যবহার করি, পরিবেশকে কি আমরা ক্ষতি করছি নাকি ক্ষতি করি না আমাদের কাজের দ্বারা, আমাদের এনভায়রনমেন্টাল বিহেভিয়ারটা কিরকম, our attitude towards environment, our viewpoint towards environment কিরকম। এইগুলো চলে আসছে এনভায়রনমেন্টাল এথিক্স এর আন্ডারে। এনভায়রনমেন্টাল এথিক্স নিয়ে আমি আরো সবিস্তারে আলোচনা করব আমার পরবর্তী ক্লাসে। আজকে বেসিক্যালি আমি এই লেজিসলেশন পার্টটা নিয়ে আমি আলোচনা করলাম। আগেই বলেছি যে এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের এই পেপারটার, যেমন এয়ার অ্যাক্ট, ওয়াটার অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এগুলো যেমন খুবই ইম্পর্টেন্ট এবং ডেফিনেটলি তোমরা স্টুডেন্টস, তোমাদের এগুলো জানা দরকার, কারণ তোমাদের মাধ্যমেই তোমাদের পরিবার জানবে, তোমাদের আশেপাশে সব মানুষজন জানবে। এই অ্যাওয়ারনেস যদি তোমাদের মধ্যে আসে ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু তোমাদের সাথে যারা যুক্ত রয়েছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, তোমরা কিন্তু তাদের মধ্যেও এই অ্যাওয়ারনেসটা তার সঞ্চারণ ঘটাতে পারো, তাদেরকেও তোমরা কিন্তু অ্যাওয়্যার করতে পারো। অ্যাওয়ারনেসের জন্য সবসময় যে ক্যাম্প বা প্ল্যাকার্ড হাতে নিয়ে বেরোনো বা ক্যাম্প কোনো অর্গানাইজ করা তার দরকার লাগে না। ছোট ছোট আলাপ আলোচনা তার মাধ্যমেও কিন্তু অ্যাওয়ারনেস জেনারেট করা যায়, একটা মানুষ থেকে একটা মানুষের কিছু এনভায়রনমেন্টাল নলেজ পাস করা যায়। এগুলো সম্পর্কে, এই অ্যাক্টগুলো সম্পর্কে আজকে ডিটেলে পড়ালাম। আমার পরবর্তী লেকচারে আমি এনভায়রনমেন্টাল এথিক্স এবং আরো যে দুটি ইউনিট রয়েছে সেই দুটি ইউনিট নিয়ে আমি আলোচনা করব। আজকে আমার ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।